যখন সিপিএম একদম শেষ হয়ে গেল, সিপিএমকে মমতা ব্যানার্জি মোটামুটি মেরে দিল, তখন সিপিএম এর মানুষগুলোর মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো না, আমরা বিজেপিকে ভোট দেবো। ইসআইয়ের ঘিরে বেহালায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, নির্বাচনের আগে প্রশাসনের ভূমিকা, পুলিশের ক্ষমতা খর্ব হওয়ার প্রশ্ন, সব মিলিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। এই সকল তর্ক বিতর্কের মাঝেই বেহালার উন্নয়ন চোখে পড়ার মতন। জল জমে না বেহালায়, সঙ্গে দেখা যায় পরিষ্কার রাস্তাঘাট থেকে শুরু করে স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা। কি তার এই উন্নয়ন কৌশল ও তার ভবিষ্যতের পরিকল্পনা? আর নির্বাচন আদৌ কি শাসক ও বিরোধী দুই পক্ষের কাছে মেক আর ব্রেকের লড়াই? এইসব বিষয়ে ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বললেন রত্না চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক পূর্ব বেহালা। এই যে এটা কিন্তু অন্যতম সফল কনস্টিটিউয়েন্সি হিসেবে দেখা যায়। কেন কি এখানে একটা মানে কি বলবো আমি, পোটেনশিয়াল ট্রান্সফরমেশন দেখা গেছে। সেটা রাস্তা হোক, মোড অফ ট্রান্সপোর্ট হোক, অ্যাক্সেসিবিলিটি হোক, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার হোক, সিভেজ সিস্টেম হোক, সব দিক থেকেই কিন্তু আজ থেকে 10-15 বছর আগে বেহালা যা ছিল, আজকের বেহালার মধ্যে কিন্তু একটা চূড়ান্ত ফারাক আমরা দেখতে পাই। আপনি নিজে, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, তিনটে আপনার মতে, আপনি অনেক ধরনের কাজ করা হয়েছে, কিন্তু আপনার নিজস্ব মতে যদি প্রথম তিনটে সফলতম কাজ যেটা আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি করতে পেরেছেন, সে কোন তিনটে কাজ আপনি বলবেন? প্রথমত হলো যে বেহালা পূর্বের একটা অংশ ছিল পঞ্চায়েতের, সেটা হচ্ছে জোকা। হ্যাঁ, পরবর্তীকালে শোভন চ্যাটার্জি যখন মেয়র হন, তিনি জোকার 3টে ওয়ার্ডকে 142, 43 এবং 44কে এতে এনেছিলেন, ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে নিয়ে এসেছিলেন। এই জোকা অঞ্চলটা 2006 সালে যখন শোভন চ্যাটার্জি ওখানে বেহালা পূর্বে এমএলএর ইলেকশনে দাঁড়িয়েছিলেন, হেরে গেছিলেন, কিন্তু আমার হাজবেন্ড হিসাবে আমি ওনার সঙ্গে এলাকা ঘুরতাম। অত্যন্ত নিম্নমানের রাস্তা, মাটির রাস্তা, এমনকি যখন প্রচারে গেছি আমাদের পা মাটিতে ঢুকে যাচ্ছিল, কারণ সেই সময় গরমকাল, বর্ষা, বৃষ্টি হচ্ছিল, পা ঢুকে যেত। সেসব রাস্তায় আপনি আজকে গেলে অভাবনীয়, ভাবতেই পারবেন না যে কিভাবে রাস্তাঘাট তৈরি করা হয়েছে। এই অঞ্চলে মানে বেহালা পূর্বে রাস্তাঘাট খুব ভালো তৈরি হয়েছে। প্রত্যেকটা কাউন্সিলর তাদের সাধ্য মতন এলাকার রাস্তাঘাট তৈরি করেছেন, যে যেরকম ফান্ড পান সেইভাবে। জোকা অঞ্চল প্রচুর উন্নতি হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত হলো জোকা অঞ্চলের 124, 123, তারপরে এই 142, 43, 44 এই অঞ্চলগুলোতে প্রচুর জল জমত, প্রচুর, মানে বৃষ্টি মানে নয় কোমর অবধি, নয় হাঁটু অবধি, আর তাদের নৌকা চালিয়ে তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতে হতো, এরকম অবস্থা ছিল। আজকে আপনারা যখন বর্ষাকালে যাবেন দেখবেন কোথাও কোনো জল দাঁড়ায় না। কারণ দাঁড়ায় না, ওখানে অনেকগুলো বুস্টার পাম্পিং ড্রেনেজ পাম্পিং সিস্টেম করা হয়েছে, যেগুলোতে জল একদম বেরিয়ে যায়, একদম জল বেরিয়ে খালে চলে যায়। তো এই পাম্পিং স্টেশনের এটা খুব ভালো হয়েছে, জল এখন দাঁড়ায় না একদম। মানে আমি যখন প্রথম এমএলএ হই তখন বর্ষাকাল এলে আমাকে ফোন করে মাথা খারাপ করতো, ম্যাডাম একদিন আসুন, দেখে যান আমরা কিভাবে জলের মধ্যে দাঁড়িয়ে আছি, কোমর অবধি জল, বেরোতে পারছি না, 7 দিন ধরে জলে আটকে আছি। কিন্তু সেই সব অঞ্চলে এখন আর জল একদমই দাঁড়ায় না, বৃষ্টি হয় জল বেরিয়ে যায়, কারণ ওই পাম্পিং স্টেশন হওয়াতে। 2 নম্বর হচ্ছে পানীয় জল। পানীয় জলের জন্য অনেকগুলো 142, 43-এ অনেকগুলো বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে। একদম গার্ডেন রিচ থেকে সোজা জল ওখানে গেছে, গিয়ে ওখানকার মানুষকে জল, একদম পরিশুদ্ধ জল দেওয়া হচ্ছে। আগে যেমন মাটির তলা থেকে জল তোলা হতো, সেটা পুরোপুরি বন্ধ করে গার্ডেন রিচ থেকে জল নিয়ে গিয়ে ওখানে বড় বড় সব করে বুস্টার করে মানুষকে জল দেওয়া হচ্ছে। আইএসএফ এবং AIMIM মিম খুব দ্রুত গতিতে পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ছে। আমি যদি আপনার কনস্টিটিউয়েন্সির কথা বলি,
আপনি কিভাবে আসন্ন নির্বাচনে মানে এই কিভাবে মুসলিম ভোটারদের কি কাউন্টার করবেন যাতে এরা আইএসএফ বা মিমের দিকে না ঝুঁকে পড়ে, কারণ একটা একটা কিন্তু ট্রেন্ড দেখা যাচ্ছে যে একটা মুসলিম ভোট ব্যাংক এদের দিকে ঝুঁকে পড়ছে, সেখানে আপনার রণকৌশল কি? দেখুন, যেটা হলো যে প্রথমত বেহালা পূর্বে আমি সেইভাবে ঘুরি, তো আমি বেহালা পূর্বে আমি কিন্তু এখনো আইএসএফ বা মিমের বিশাল বড় সংগঠন বেহালা পূর্বে হয়ে গেছে বা মুসলিমরা তাদের দিকে ঝুঁকছে আমি প্রথমত দেখিনি। কারণ বেহালা পূর্বে মুসলিম সংখ্যাটাই খুব কম, খুব কম। মানে এমন কয়েকটা ওয়ার্ড আছে যেখানে মুসলিম নেই, কয়েকটা ওয়ার্ড আছে যেখানে খুব সীমিত সংখ্যক মুসলিম আছে, এবং মুসলিমদের সঙ্গে আমরা এত সুন্দর একটা সম্পর্ক গড়ে রেখেছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কাজ করেন প্রত্যেকটা যাতে তারা পান এবং তাদের উপর যাতে কোনো ধর্মীয় আঘাত না আসে, সেগুলো আমরা এতটাই তাদের সঙ্গে মানে বেঁধে থাকি যে মুসলিমরা আইএসএফ বা মিমকে বিশ্বাস করে ব্যানার্জিকে অবিশ্বাস করে ভোট দিয়ে দেবে আমার মনে হয় না। তবুও আমি মনে করি যে ধরুন ভাঙড় এলাকায় যেখানে নওশাদ সিদ্দিকী যেখান থেকে হয়েছে, সেখানে আইএসএফ আসার পর আপনারা কলকাতার বা পশ্চিমবঙ্গের খবর কতটা জানেন জানি না, প্রচুর গন্ডগোল হয়েছে আইএসএফ ভার্সেস তৃণমূল। কিন্তু যেভাবে হোক আইএসএফ ওখানে জিতেছে। মিম তো বহু বছর ধরেই পশ্চিমবঙ্গে চেষ্টা চালাচ্ছে, ওরা হায়দ্রাবাদের থেকে এখানে করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ না অ্যাকচুয়ালি কি জানেন তো, অন্যান্য রাজ্যে আমরা দেখেছি, ইউপিতে দেখেছি, আমরা মধ্যপ্রদেশে দেখেছি, বিহারে দেখেছি, যে ধর্মীয় হানাহানি ব্যাপারটা রয়েছে, জাতপাত বর্ণ রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ যে কোনো কারণেই হোক, শিক্ষিত বেশি হোক তার জন্যই হোক, বা ছোটোবেলা থেকে আমরা যেভাবে বড় হয়েছি সেটাই হোক, যেটা পারভারিশ বলে, যেটাই হোক, আমাদের মধ্যে কিন্তু ওই ধর্মীয় ব্যাপারটা এখনো সেইভাবে ঢোকেনি যে আমি হিন্দু তুমি মুসলমান ও খ্রিস্টান, এইটা কিন্তু এখনো মানুষের মনের মধ্যে ঢোকেনি। তাই কিন্তু মিম পশ্চিমবঙ্গে এখনো সেইভাবে থাবাটা বসাতে পারেনি। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র বহুস্তরীয় চ্যালেঞ্জের মুখে। একদিকে সংখ্যালঘু ভোটের বিভাজন, অন্যদিকে বাম ভোটের বিজেপিমুখী স্রোত। এই চাপে তার নির্বাচনী কৌশল কতটা কার্যকর হবে সেটাই এখন রাজনৈতিক মহলের কৌতূহল। সিপিআইএম একজন তৃণমূল বিরোধী দল। এই নির্বাচনে বাম ভোটের একটি বড় অংশ যদি বিজেপিতে স্থানান্তরিত হয় তাহলে বিজেপির হিন্দু ভোটের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? এই ব্যাপারে আমি একটা কথা বলবো, এই ভোটে না, 2021 সাল থেকে কিন্তু যারাই বিজেপি এসছে পুরোটাই কিন্তু সিপিএম এর ভোট কনভার্ট হয়েছে। সিপিএম এর লোক কিন্তু খুব একটা তৃণমূলে আসেনি। আজকে বিজেপি 70টা বা 77টা আসন, যে কটা আসন নিয়েই বিধানসভায় আসুক, তার বেশি বড় অংশটাই সিপিএম থেকেই ওদের কাছে। দেখুন, পশ্চিমবঙ্গে তো বেসিক্যালি বিজেপি কোনোদিনই ছিল না, মানে হয়তো কখনো 2-3টে আসন পেয়েছে, এরকম করেছিল। কিন্তু যখন সিপিএম একদম শেষ হয়ে গেল, সিপিএমকে মমতা ব্যানার্জি মোটামুটি মেরে দিল, তখন সিপিএম এর মানুষগুলোর মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো না, আমরা বিজেপিকে ভোট দেবো, করে অনেকটা ভোট কনভার্ট হয়ে গেল। তো যেটা হওয়ার হয়ে গেছে, সিপিএম এর ভোট শূন্য বেসিক্যালি। একটা কর্পোরেশনে একজন মনে হয় মধুচন্দাদি বলে একজন আছে কাউন্সিলর সিপিএম এর, কলকাতা পৌরসভায়, বিধানসভায় শূন্য, কংগ্রেস শূন্য। আজকে ভাবতে পারেন যে মানে স্বাধীনতার এত বছর পরে বিধানসভা, যখন পশ্চিমবঙ্গের বিধানসভা, সেখানে আজকে যে 34 বছরের বাম সরকার এখানে সরকার চালিয়েছে, তাদের একটা রিপ্রেজেন্টেটিভ নেই, কংগ্রেসের একটা রিপ্রেজেন্টেটিভ নেই, শূন্য। মানে এটাও মানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী আছে, কিন্তু সিপিএম এর কেউ নেই, কংগ্রেসের কেউ নেই। এটা খুব একটা বড় দুর্ভাগ্য আমার মনে হয় তাদের দলের জন্য। তো আজকে যদি তারা মনে করে যে নিজেদের সংগঠন গড়ে তুলতে পারবে না বলে বিজেপিকে সাপোর্ট করবে,
এটা খুব অন্যায় হবে, কারণ বিজেপি বেসিক্যালি ওরা ধর্মনির্ভর দল। মানুষের উন্নয়ন কতটা হবে কি না হবে জানি না, একটা মন্দির হতে হবে, একটা হতে হবে, সেখানে সবাই রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল বার করবে। এই যে ধারণাগুলো বিজেপির মানুষকে বোঝায় না যে আমরা ক্ষমতা এলে এটা করব, এখানে এটা করলে, এখানে শিল্প আনলে, এই আনলে সেই আনলে পশ্চিমবঙ্গের উন্নতি হবে। ওরা এটা বোঝায় না কখনো। ওদের মধ্যে মোটিভটাই হচ্ছে ওরা হিন্দু, সনাতনী, হিন্দুদের এইভাবে চলতে হবে, হিন্দুদের মুসলমানরা গরুর মাংস খাইয়ে দেবে, হিন্দুরা এই মানে ওদের মধ্যে হচ্ছে এই যে জিনিসটা, এটা আমার মনে হয় এদের জন্য অত্যন্ত ক্ষতিকর বিজেপির জন্য। কারণ আপনাকে প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিক্ষিত। পশ্চিমবঙ্গের মানুষ কখনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ভোট ভাগাভাগি করবে না, তাই আমার মনে হয় এটা উচিত নয়। এই যে 15 বছর ধরে লম্বা একটা মমতা ব্যানার্জি যে সরকার চালাচ্ছে, এটা যে কনস্ট্যান্টলি বিজেপি বিরোধী করছে, তার সাথে এখন জুড়েছে 3টে আলাদা পার্টি, হুমায়ুন কবিরের একটা পার্টি, নওশাদ সিদ্দিকী, মিম কিছুটা জুড়ে রয়েছে। এই যে একটা তৃণমূল বিরোধী গোষ্ঠী, সিপিএম চাইছে জেইউপির সাথে জোট করতে, নওশাদ সিদ্দিকী চাইছে কংগ্রেসের সাথে কংগ্রেস এসে জোট করুক। এই যে তৃণমূল বিরোধী দলেরা সবাই মিলে কারো না কারোর সাথে জোট বেঁধে কিছু না কিছু করার চেষ্টা করছে, এইটাকে সরকার মানে শাসক দল আপাতত কিভাবে ফেস করবে, কিভাবে কাউন্টার করবে? দেখুন, প্রথম কথা হলো যে একটা সরকার থাকলে তার বিরোধী থাকবেই। বিরোধী কিন্তু থাকাটা একটা সরকারের জন্য অনেক শক্তিশালী জায়গা। আজকে যদি বিরোধী না থাকতো, সরকার যা খুশি করতো, কেউ বিরোধিতা করছে না। আজকে পশ্চিমবঙ্গের বুকে যা খুশি হতো, কেউ বিরোধিতা করছে না। 34 বছর যখন সিপিএম সরকার চালিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এত কঠিন বিরোধিতা করেছে যে এরা পশ্চিমবঙ্গের সেরকম কোনো ক্ষতি করতে পারেনি। তা আজকে তৃণমূল যখন ক্ষমতায় আছে, তার একটা বিরোধী থাকাটা কিন্তু হেলদি। এই হেলদি জিনিসটা থাকাটা উচিত। এবং মমতা ব্যানার্জি মানুষ, আমি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করি, আমি সরকারে আছি মানেই মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু ঠিক করছেন আর কিছুই ভুল করছেন না, এটা তো মানে আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যেহেতু বিরোধী আছে, তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা নিজেকে সংযত রাখতে পারেন, অনেক যাতে বিরোধিতা না হয় তার জন্য পশ্চিমবঙ্গে কাজ করেন, যাতে পরের ভোটে আসতে পারে আবার ক্ষমতায়। সেই জন্য বিরোধীরা যাতে তার বিরুদ্ধে অনেক কিছু না বলতে পারে, তাই তিনি প্রকল্প আনছেন, কাজ করছেন। তাই বিরোধী থাকাটা আমি মনে করি এটা হেলদি। এবং বিরোধীরা বিরোধিতা করবেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলবেই, তারা আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলবে এবং বলছেই। তার সঙ্গে হুমায়ুন কবির হঠাৎ করে তার কি মনে হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগ হলো, সে দুবারের মনে হয় হুমায়ুন কবির 2-3বারের কতবারের আমি ঠিক জানি না এমএলএ, তার হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের করে অভিমান হয়ে বাবরি মসজিদ বানাতে ইচ্ছে হলো, চলে গেল। দেখুন, মানুষ অত বোকা নয় যে আজকে আমি বাবরি মসজিদ বানিয়ে দিলাম মানেই সব মুসলমান আমায় ভোট দিয়ে দিল এবং আমি একটা সরকার গঠন করে ফেললাম।